তো ইএম ফিল্ডের আমাদের প্রথম যে টপিকটা শুরুতেই পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে আমরা প্রথমে পড়ব হচ্ছে কুলম্বস ল। তো আমরা যদি বলি কুলম্বস ল আসলে জিনিসটা কি, কুলম্বস ল একটা স্টেটমেন্ট আকারে যদি আমরা বলি তাহলে কুলম্বস ল স্টেটস দ্যাট force between two charges সাপোজ আমি যদি বলি এটা একটা চার্জ, এটাকে বলতেছি আমি Q1 আর এটাকে আমি বলতেছি Q2, তাহলে কুলম্বস ল আসলে বলতেছে যে এই দুইজনের মধ্যে যে ফোর্সটা ক্রিয়া করবে সেই ফোর্সটা হবে চার্জ দুইটার গুণফলের সমানুপাতিক। আবার এই ফোর্সটা আসলে কার কি হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকারে ক্রিয়া করবে। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অবশ্যই এই দুইজনের মধ্যে সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে, অন স্ট্রেট লাইন। যদি বলতে চাই যে এই ফোর্সটা আসলে স্ট্রেট লাইন বরাবর কাজ করে, তাহলে এটাকে যদি আমরা সূত্রটাকে একটু যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে লিখি তাহলে আমি পাবো এরকম কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো যেটার আসলে এক্স্যাক্ট একটা ভ্যালু আছে, সেই এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেখানে এপসাইলন নট কি জিনিস সেটা আমরা এটা পর্ব জেনে আসছি। আর হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব Q1 Q2, দুইটা চার্জের ভ্যালু। এখন কথা হলো যে আমরা জানি বল হচ্ছে একটা ভেক্টর রাশি, আর এখানে আমি যে ভ্যালুগুলো পাইলাম সেই ভ্যালুগুলো সবাই হচ্ছে স্কেলার। তো আমরা এতদিন যা পড়াশোনা করে আসছি সেই জায়গাগুলোতে আমরা শুধুমাত্র বলের যে ভ্যালুটা ছিল, এই যে ফোর্সের যে ভ্যালুটা ছিল, এই ফোর্সের যে ভ্যালুটা ছিল শুধুমাত্র সেই ভ্যালুটা নিয়ে আমরা এতদিন কাজকাম করেছি। আমাদের ডিরেকশন নিয়ে আমাদের সেই ঝামেলাটা এতদিন পোহাতে হয়নি। কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ আমরা কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা দেখছি 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে বলাটা আসলে ভুল, আরও অনেক রকমের কোঅর্ডিনেট সিস্টেম আছে, যার মধ্যে আমরা মাত্র 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম দেখেছি। এটা হচ্ছে সেই সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে কার্টেসিয়ান, আর আরেক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে সেটাকে আমি বলতেছি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো ইউজ করে কোঅর্ডিনেট সিস্টেমের আমি যদি বলি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের চার্জ অবস্থান করতেছে, তাদের মধ্যে আমি ফোর্স নির্ণয় করতে পারি, আবার সেখান থেকে আমি খুব সহজেই ডিরেকশনটাও নির্ণয় করতে পারি। তো এইরকম যদি আমি বলি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে সাপোজ আমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এটা। কোঅর্ডিনেট সিস্টেম এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে x1, y1, z1। আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি x2, y2, z2। তাহলে আমি যদি ভেক্টরের কথা চিন্তা করি, ভেক্টর মানে হচ্ছে কোনো একটা পয়েন্টকে যদি আমি মূলবিন্দু থেকে অ্যাড করে দিই, মূলবিন্দুতে থাকবে পাদবিন্দু আর শীর্ষবিন্দুটা হবে সেই নির্দিষ্ট পয়েন্টটাতে, তাহলে এটাকে আমি বলতে পারবো একটা ভেক্টর। সাপোজ এই ভেক্টরটা হচ্ছে r1 নামক ভেক্টর, এটা হচ্ছে r2 নামক ভেক্টর। তো
আমি যদি এই ন্যারেটিভটা এরকম তৈরি করি যে এই যে পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টু এই দুইটা পয়েন্টে দুইটা চার্জ আছে, সাপোজ পয়েন্ট ওয়ানে আছে Q1 চার্জ, পয়েন্ট টুতে আছে Q2 চার্জ, দুইটাই পজিটিভ চার্জ। তো স্বাভাবিকভাবে আমরা জানি কি পজিটিভ চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কি হবে Q1 Q2কেও বিকর্ষণ করবে, আবার Q2 Q1কেও বিকর্ষণ করবে, এবং দুইজনের বলের দিক, আমি যদি বলি Q1 এর বলের দিক হবে এইদিকে, আর Q2 যে বলটা প্রয়োগ করবে সেই বলটা হবে এইদিকে, এবং দুইটা বলের ভ্যালু কিন্তু কি হবে, সমান হবে। তো বিষয়টা যদি আমি এরকম করি যে হচ্ছে আমি যদি কোনোভাবে বলি যে এই দুইজনের মধ্যবর্তী Q1 আর Q2-র মধ্যবর্তী দূরত্বটা কত, তাহলে ভেক্টর দিয়ে কিন্তু সেই দুইজনের মধ্যবর্তী দূরত্ব খুব সহজভাবে বের করা যায়। R12 মানে কি, R1 এর পজিশন R2 ভেক্টর, সেখান থেকে যদি আমি R1 ভেক্টরটাকে বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে R12 ভেক্টর। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে আমি কি পাবো, x2 ax প্লাস y2 ay প্লাস z2 az মাইনাস x1 ax, সরি মাইনাস হবে, মাইনাস y1 ay মাইনাস z1 az। তাহলে পরের লাইনে কিন্তু আমি এরকম লিখতে পারি x2 মাইনাস x1 ax প্লাস y2 মাইনাস y1 ay প্লাস z2 মাইনাস z1 az। কিন্তু এভাবে খুব সহজেই R12 লিখতে পারি। তাহলে এরপরে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা ছিল এরকম, f equal to 1 divided by 4 pi epsilon naught q1 q2 divided by r square। এই rটা ছিল হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে। তো সাপোজ এটা হচ্ছে আমার সেই দুইটা চার্জের মধ্যবর্তী ডিস্টেন্স। এখন এই ভেক্টরটাতে আমি চাচ্ছি ভেক্টর ইমপ্লিমেন্ট করব। আমাদের আগের যে বিষয়টা ছিল যে আমরা জানি ফোর্স একটা ভেক্টর রাশি, কিন্তু রাইট সাইডে আমরা এই রাইট সাইডে যে পার্টটুকু আছে সেই পার্টটুকুতে আমি পাবো কি, শুধুমাত্র এটা একটা স্কেলার, এটা কিন্তু ভেক্টর না, এটা শুধুমাত্র একটা স্কেলার। তো আমি চাচ্ছি এই স্কেলারটাকে চেঞ্জ করে আমি কিসে পরিণত করব, স্কেলারটাকে চেঞ্জ করে আমি ভেক্টরে পরিণত করব, যাতে বাম পাশের সাথে আমি কি করতে পারি, ইকুয়াল লিখতে পারি, বাম পাশেও ভেক্টর ডান পাশেও ভেক্টর। সহজভাবেই যেহেতু আমরা জানি কি সাপোজ এ নামক একটা ভেক্টর, সেই এ নামক ভেক্টরটাকে আমরা কিভাবে পাই, এই ভেক্টরের একটা ভ্যালু, আর এই সেই বরাবর এই ভেক্টর বরাবর যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টর দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে আমি এ নামক ভেক্টরের ভেক্টরটা পাবো। তার মানে কি, ভেক্টরের ভ্যালুর সাথে একটা কি যোগ করে দিতে হবে, গুণ করে দিতে হবে, ইউনিট ভেক্টর। এটা ইউনিট ভেক্টর যদি আমি গুণ করে দিই ভ্যালুর সাথে তাহলে আমি কি পাবো, পুরো ভেক্টরটা পাবো। তাহলে এখন যদি আমি বলি যে হচ্ছে এইখানে আমি তাহলে কি, এটা যেহেতু কি আছে এটা স্কেলার বা শুধুমাত্র ভ্যালু, তাহলে আমি যদি কোনোভাবে এখানে কি করে দিতে পারি, একটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ করে দিতে পারি, ইউনিট ভেক্টর, তাহলেই তো হয়ে যাবে। তো এখানে একটা বিষয় আছে, এখানে যে বিষয়টা হচ্ছে সেটা আমাদের রাইট সাইডে যে পার্টগুলো আছে সেই রাইট সাইডের পার্টগুলোর মধ্যে যদি আমরা লক্ষ্য করি তবু 4 পাই এপসাইলন নট এরা সবাই কি, সবাই কনস্ট্যান্ট ভ্যালু। Q1 আর Q2 এরাও কনস্ট্যান্ট মান, চার্জের কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে শুধুমাত্র আমি ভেক্টর হিসাবে চেঞ্জ করতে পারি শুধুমাত্র r। তার মানে আমি যদি পরের লাইনটাতে এরকম করে লিখি যে f equal to 1 divided by 4 pi epsilon naught q1 q2 divided by r12, এরপরে r12 divided by r12 এর ভ্যালু। তো আলটিমেটলি এই যে এই পার্টটুকু যেটা এই পার্টটা কি, এই পার্টটা একটা ইউনিট ভেক্টর। তাহলে আমি বললাম কি ইউনিট ভেক্টরের ভ্যালু কত, ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে 1।
তার মানে কি, কোনো কিছুকে ইউনিট ভেক্টর দ্বারা গুণ করা মানে হচ্ছে জাস্ট তাকে কি দ্বারা গুণ করা, জাস্ট তাকে একটা ডিরেকশন দ্বারা গুণ করা। তাহলে আমি কি করে দিলাম, এখানে একটা ডিরেকশন দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে পরের লাইনে আমি যদি দেখি যে ফোর্সের ইকুয়েশনটা আসলে কি দাঁড়াবে, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12 এটার ভ্যালু তার উপর কিউ R12। এই R12 কেমনে বের করতে হয় এটা কিন্তু আমরা বের করে ফেলছি প্রথমেই আমরা দেখাচ্ছিলাম যে R12 বের করা যায় এইভাবে। R12 হবে এরকম, x2 minus x1 ax plus y2 minus y1 ay plus z2 minus z1 az। এভাবে কিন্তু আমরা কি বের করতে পারি, দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের ভেক্টরটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে এবার কিন্তু আমাকে রাইট সাইডে, লেফট সাইডে অবশ্যই কি দিতে হবে, ভেক্টর সাইনটা দিতে হবে, কারণ রাইট সাইড যেটা ভেক্টর তৈরি হয়ে গেছে, লেফট সাইডও একটা ভেক্টর তৈরি হয়ে গেছে। এখন এই যে R12 ভ্যালু কিভাবে বের করা যায়, কোন একটা ভেক্টর থেকে ভ্যালু কিভাবে বের করা যায়, সহজেই জাস্ট পিথাগোরাসের সেই রুট ইউজ করে আমরা কি করতে পারি, y2 মাইনাস y1 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে z2 মাইনাস z1 এর উপর স্কোয়ার, শেষ। এভাবে আমরা বের করে ফেলতে পারি R1। তো এইভাবে আমরা কি করে ফেললাম যে একটা কুলম্বস ইকুয়েশন যেটা ছিল কুলম্বের ফোর্স ইকুয়েশন, সেই ফোর্স ইকুয়েশনকে স্কেলার থেকে আমরা একটা ভেক্টর ফরম্যাটে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের সেই কুলম্বসের যে ফরম্যাটটা, সেটা একটা ভেক্টর ফরম্যাট। তাহলে আমরা এই জায়গাতে প্রথমেই দেখেছি যে আমাদের কাছে ছিল একটা স্কেলার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ছিল 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12 দ্বারা আমি কি বোঝাচ্ছি, এরকম একটা স্কেলার ইকুয়েশন যেখানে R12 দ্বারা বোঝাচ্ছি আমি Q1 আর Q2 এর মধ্যবর্তী ডিস্টেন্সটা, Q1 আর হচ্ছে Q2 এর মধ্যবর্তী ডিস্টেন্স। এখন কথা হলো যে এইটাকে আমি যখন ভেক্টরে কনভার্ট করেছিলাম তখন আমি পেয়েছি 1/4πε0, কারণ আমি তখন কি করেছিলাম, জাস্ট একটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ করে দিয়েছিলাম। ইউনিট ভেক্টর দ্বারা গুণ করার ফলে বিষয়টা দাঁড়ায় এরকম R12 হচ্ছে। তো এই যে ইকুয়েশনটা আমরা যেটা পাইলাম, এই ইকুয়েশনটা আসলে কি বোঝাচ্ছে, এই ইকুয়েশনটা বোঝাচ্ছে যে Q1 আর Q2 এর মধ্যবর্তী বলের ডিরেকশনটা আসলে কোন দিকে, R12 এর দিকে। মানে কি, Q1 যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, সাপোজ Q1 F1 পরিমাণ বল প্রয়োগ করতেছে, যেটা কোন দিকে, R12 এর দিকে। R12 কোন দিক থেকে, R12 হচ্ছে Q1 থেকে Q2 এর দিকে। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি যে Q2 কি পরিমাণ বল প্রয়োগ করতেছে, সাপোজ সেটা হচ্ছে F2 পরিমাণ বল প্রয়োগ করতেছে, সেটা অবশ্যই R12 এর বিপরীত দিকে হবে। অর্থাৎ Q1 যদি এদিকে বল প্রয়োগ করে, Q2 কোন দিকে বল প্রয়োগ করবে, ঠিক তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে। এবং দুইজনের বলের পরিমাণ F1 ইকুয়াল টু মাইনাস F2, একজনের বলের পরিমাণ আরেকজনের বিপরীত হবে। তার মানে কি, শুধুমাত্র এখানে কি বিপরীত, ডিরেকশনটা অবশ্যই বিপরীত দিকে হবে, আর ভ্যালু অবশ্যই কি হবে, ভ্যালু সেম, কিন্তু সেম হবে। তো ঠিক একইভাবে যদি একাধিক চার্জ থাকে, একাধিক চার্জ থাকলে কোনো একটা চার্জের উপর একাধিক চার্জ মিলে সবাই মিলে কিন্তু একটা ফোর্স ক্রিয়েট করতে পারে, যেটাকে আমরা বলবো তখন অবশ্যই লব্ধি ফোর্স। এটাকে আমি কিভাবে দেখতে পারি, সাপোজ এটা হচ্ছে আমার সেই কোঅর্ডিনেট সিস্টেমটা, যেখানে প্রত্যেকটা পয়েন্ট এক একটা চার্জ, Q1 Q2 Q3। তো সাপোজ এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি R1, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R2, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যেটা আছে সেটাকে আমি বলতেছি কি R3, এটার নাম R2, এটার নাম R1।
এখান থেকে এই পর্যন্ত দূরত্ব R4, এইভাবে কতটুকু পর্যন্ত গেছে, এভাবে Rn পর্যন্ত গেছে। তার মানে এখানে টোটাল চার্জ আছে কতগুলো, টোটাল চার্জ আছে Q1, Q2, এরকম করতে করতে Qn পর্যন্ত, এবং R1 থেকে শুরু করে R2 থেকে এইভাবে চলতে চলতে Rn পর্যন্ত দূরত্ব আছে কোথা থেকে, মূল বিন্দু থেকে। অবশ্যই আমাদেরকে সব হিসাব নিকাশ করতে হবে মূল বিন্দু থেকে। তাহলে এখন আমি যদি বলি যে Q1 কে আমি ধরলাম ফিক্সড, Q1 কে ফিক্সড ধরে নিলাম, Q1 কে ফিক্সড ধরে বললাম যে বাকি যতগুলো আমার চার্জ আছে সবাই Q1 এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে। তাহলে আমাদেরকে এই জায়গায় প্রথমে বের করতে হবে 1 আর 2 এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বের করতে হবে। 2 এবং 1 এর মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে সেটা বের করতে হবে। 3 থেকে 1 এর প্রতি যে ডিস্টেন্সটা আছে সেটা আমাকে বের করতে হবে, ডিস্টেন্সটা বের করতে হবে। আবার 4 থেকে 1 এর প্রতি যে পরিমাণ ডিস্টেন্সটা আছে সেটা বের করতে হবে। এভাবে সবগুলো ডিস্টেন্সকে আমাকে আলাদাভাবে বের করে নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হবে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে R12, R13, R14, এরকম করতে করতে কতদূর পর্যন্ত, R1n পর্যন্ত। তাহলে সেই আগের সূত্রের মতোই যদি আমি বলি যে F12 মানে কি, 1 নাম্বার যে চার্জটা আছে সেই চার্জের উপর 2 নাম্বার চার্জটা কর্তৃক যে পরিমাণ বল প্রয়োগ হবে সেটা সমান কি হবে, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R12 তার উপর কিউব R12। আমি যদি বলি 13 সমান কি হবে, 1/4πε0 Q1 Q3 ডিভাইডেড বাই R13 তারপর কি R13 নাম হচ্ছে ভেক্টর। তো এইরকম করে চলতে চলতে কতদূর পর্যন্ত চলবে, 1n পর্যন্ত, 1/4πε0 Q1 Qn ডিভাইডেড বাই R1n আমার ভেক্টর, তার উপর কিউব R1n। এইভাবে চলতে থাকে। তো এই সবগুলোকে যদি আমি একটা সাম করি, ভেক্টর সাম করি, তাহলে এখানে যেহেতু ভেক্টর আছে তাদেরকে যোগ করলে অবশ্যই আমাকে কি করতে হবে, ভেক্টর সাম করতে হবে। তো তাদের সবাইকে যদি আমি ভেক্টর সামেশন করি তাহলে আমি যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম যে সামেশন অফ ফোর্স সমান আমি কি পাবো, 1/4πε0, সবার মধ্যে এতটুকু অংশ কমন আছে, এরপর সবার মধ্যে Q1 কমন আছে, কিন্তু তারপরের অংশ QI ডিভাইডেড বাই R1I তার উপর কিউব R1I ভেক্টর I শুরু হবে কত থেকে, 2 থেকে শুরু করে n পর্যন্ত। তাহলে এই যে এই কাজটা যদি আমি প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ফোর্সের পরিমাণ বের করে যদি এক জায়গায় সাম করি তাহলে আমি কি পাবো, যে 1 নাম্বার যে চার্জটা ছিল এখানে সেই 1 নাম্বার চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা পাবো। ঠিক একইভাবে আমি কি করতে পারি, 2 নাম্বার চার্জ, 3 নাম্বার চার্জ, 4 নাম্বার চার্জকে আমি ফিক্সড রেখে বাকি সব চার্জ কর্তৃক ওই 2 নাম্বার, 3 নাম্বার বা 4 নাম্বার চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে এটাও আমরা সেভাবে বের করতে পারি এই ইকুয়েশন দিয়ে। অর্থাৎ এই ইকুয়েশনটা আলটিমেটলি হচ্ছে, এটাকে যদি আমি এক্সপ্যান্ড করলে আমি এই প্রত্যেকটা ইকুয়েশনকে আলাদাভাবে পাবো। তো এইভাবে আমরা কি বের করতে পারি, একটা চার্জের উপর মাল্টিপল চার্জ যদি একই সাথে বল প্রয়োগ করে আলটিমেটলি লব্ধি যাবে কোন দিকে, এই সবগুলো যোগ করার পরে যেদিকে লব্ধি তৈরি হবে ঠিক সেই দিকেই ফোর্সটা ক্রিয়েট করবে। ঠিক আছে।